আমার স্বামী পেশায় একজন ট্যাক্সি চালক ছিলেন। আমার স্বামীর নাম বিপ্লব। তিনি যে মালিকের ট্যাক্সি চালাতেন সেই ভদ্রলোকের বয়স 50-এর কাছাকাছি হবে, কিন্তু তিনি কেন যে বিয়ে করেননি তা আমাদের জানা ছিল না। তবে তিনি মানুষের খুব উপকার করতেন, এমনকি আমাদেরও তিনি বিভিন্ন সময় টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন। আমার স্বামী তো চৌধুরী সাহেবকে তার জীবনের সব কিছু ভাবতেন, মনে মনে তাকে ঈশ্বরের আসনে বসিয়েছিলেন। কারণ তার মতে চৌধুরী সাহেব না থাকলে হয়তো তাকে ভিক্ষা করে জীবন কাটাতে হতো। এই কথাগুলো আমি বিয়ের পরেই আমার স্বামীর মুখে শুনেছিলাম। আমার নাম রিনা, আমি দেখতে বেশ সুন্দরী ছিলাম। আমার স্বামী আমাকে খুব ভালোবাসতেন এবং সবসময় আমাকে হাসি খুশি রাখার জন্য তার চেষ্টার কোনো কমতি ছিল না। একদিন আমার স্বামীর মালিক চৌধুরী সাহেব আমাদের দুজনকে রাতে তার বাড়িতে শাহী ভোজের জন্য আমন্ত্রণ জানালেন। বলতে গেলে সেই রাতে শুধু আমি আর আমার স্বামীই আমন্ত্রিত ছিলাম। আমরা তো খুব আনন্দের সঙ্গেই সেদিন রাতে মালিকের বাড়িতে খেতে গিয়েছিলাম। সেখানে গিয়ে এত খাবারের আয়োজন দেখে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমাদের ভাগ্যেও কখনো এত সুখ আসতে পারে। মালিক আমাদের সঙ্গে বসেই রাতের খাবার খেলেন, কিন্তু খাবার খেতে খেতেই হঠাৎ করে আমার স্বামী জ্ঞান হারিয়ে ফেলেন। আমার স্বামীর অজ্ঞান হয়ে যাওয়ার পর সেই রাতে মালিক আমার সঙ্গে জোর করে, আমার স্বামী একজন সাধারণ ট্যাক্সি চালক হলেও তিনি দেখতে খুবই সুদর্শন ছিলেন, আর আমিও দেখতে কোনো অংশে কম ছিলাম না। আমার গায়ের রং ছিল দুধে আলতা। গরিব পরিবারে জন্ম হলেও আমি ছিলাম অপরূপ সুন্দরী। আমাদের বিয়ের পর আমার স্বামীর জীবনে অনেক উন্নতি হতে শুরু করেছিল। বিয়ের পর থেকেই স্বামীর মুখে মালিকের অনেক প্রশংসা শুনতাম। তিনি বলতেন মালিক নাকি সব গরিব দুঃখী মানুষকে অকাতরে সাহায্য করেন। এমনকি আমাদের থাকার জন্য চৌধুরী সাহেব তার বাড়ির পেছনের বিশাল গেস্ট হাউসটাও ছেড়ে দিয়েছিলেন। এমন নয় যে আমার স্বামীর নিজের কোনো বাড়ি ছিল না, তার একটা ছোট মাটির বাড়ি ছিল গ্রামে। কিন্তু আমাদের বিয়ের পর আমাকে দেখার পরেই কেন জানি মালিক আমার স্বামীকে এই প্রস্তাবটা দেন। আমাদের বিয়ের পর সেদিনই আমার স্বামী আমাকে প্রথমবার মালিকের বাড়িতে নিয়ে গিয়েছিলেন তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমাকে দেখার পর চৌধুরী সাহেব আমার স্বামীকে বলেছিলেন, বিপ্লব, তুই তো এখন সংসারী হয়েছিস, তোর দায়িত্ব বেড়েছে। আমি চাই না তোর কোনো কষ্ট হোক। আমি তোকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখি। তাই আজ থেকে তুই তোর স্ত্রীকে নিয়ে আমার বাড়ির পেছনে গেস্ট হাউসে থাকবি। ওটা তো খালিই পড়ে আছে। আমার স্বামী প্রথমে লজ্জায় মালিকের এই বড় প্রস্তাবে রাজি হচ্ছিলেন না। আসলে আমরা দুজনেই মালিকের এমন অপ্রত্যাশিত প্রস্তাবে কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম, তাই প্রথমে রাজি হতে পারছিলাম না। কিন্তু তখন মালিক আমার স্বামীর সামনেই আমার গালে আলতো করে হাত রেখে বললেন, দেখো রিনা, তোমার স্বামী বিপ্লবকে আমি নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করি। আমি কি তোমাদের জন্য এইটুকুও করতে পারি না? তোমরাই তো আমার সব। আর শোনো রিনা, তোমার যদি কোনো রকম অসুবিধা হয় তুমি নিঃসংকোচ আমাকে জানাবে। আর বিপ্লব যদি তোমাকে কখনো কোনো কষ্ট দেয় তাহলে আমাকে এসে বলবে, আমি ওকে ঠিক শুধরে দেব। মালিকের এই আন্তরিক কথা শুনি আমরা তিনজনেই একসঙ্গে হেসে উঠেছিলাম। তখন আমি মালিককে বলেছিলাম, চৌধুরী সাহেব, এই জন্যই তো আমার স্বামী আপনাকে এত শ্রদ্ধা করে এবং এত সুনাম করে। আজ আমি নিজের চোখেই তার কারণ দেখতে পেলাম। আমার কথা শুনে আমার স্বামী আমাকে বললেন, রিনা, মালিকের পায়ে হাত দিয়ে প্রণামটা তো করো। আমি স্বামীর কথা শুনে আনন্দের সঙ্গে মালিকের পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। মালিকের কথা মতোই এর ঠিক দুদিন পর আমরা তার বাড়ির পেছনের গেস্ট হাউসে চলে এসেছিলাম। আমি আর আমার স্বামী দুজনেই গ্রাম থেকে শহরে এসেছিলাম। তাই শহরে এসে চৌধুরী সাহেবের এত বড় গেস্ট হাউস দেখে আমার সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল। কারণ ছোটবেলা থেকে তো মাটির বাড়িতে থেকেই বড় হয়েছি এবং অনেক অভাব অনটন দেখেছি। তাই স্বামীর সঙ্গে মালিকের গেস্ট হাউসে এসে আমি অত্যন্ত খুশি ছিলাম। মালিকের বাড়িতে আসার পর আমার স্বামী আমাকে ভালোবেসে বলেছিলেন, দেখলে তো রিনা, আমি তোমাকে বলেছিলাম না যে বিয়ের পর আমি তোমাকে রানীর মতো করে রাখব। আর দেখো, আজ মালিকের দয়ায় আমরা কত বড় একটা বাড়িতে থাকার সুযোগ পেয়েছি।
কিন্তু আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে মালিকের এই সাহায্যের পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল। তার ভেতরের খারাপ উদ্দেশ্যটা আমরা প্রথমে বুঝতে পারিনি। আমরা দুজন তো মালিককে একজন দয়ালু এবং মহৎ মানুষ মনে করতাম, কিন্তু তিনি যে আড়ালে অনেক নোংরা কাজ করতেন সেটা আমি অনেক পরে জানতে পেরেছিলাম। সেদিন আমরা দুজনে মিলে ভালো মন্দ রান্না করে একসঙ্গে খেলাম এবং খুব আনন্দ করলাম। এমনকি রাতে নিজে মালিক আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি আমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন আমাদের আর কিছুর প্রয়োজন আছে কি না। তখন আমি মালিককে বললাম, মালিক, আমাদের আর কিছুই লাগবে না, আমরা প্রয়োজনের থেকেও অনেক বেশি পেয়েছি। আপনার এই দয়া আমরা কোনোদিন ভুলতে পারবো না।